আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমাকে দেখছেন যে দুইটা বাচ্চাকে স্কুলের জন্য আমি রেডি করে দিচ্ছি। হ্যাঁ, রাতের বেলা থেকে চিন্তা করি যে কতটা ভোরে উঠতে হবে, কি কি কাজ করতে হবে, কি টিফিন দিতে হবে। তো এগুলো চিন্তা করেই রাখি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পর থেকে দুইটা বাচ্চাকে ডাকি। ডেকে তোলার পরে ওদেরকে ফ্রেশ করার পরে এই কাজগুলো আমাকে ওদেরকে করে দিতে হয়। বাচ্চাদের ইন ঠিক করে দেওয়া, এরপরে সুবার চুল বেঁধে দেওয়া, আর হচ্ছে স্কার্টের এই ক্রস বেল্টটা ঠিক করে দেওয়া। শুধু কি তাই, এরপরে কিন্তু কোন বাচ্চার কবে কোন দিন এইচডাব্লিউ যাবে সেটা ঠিক করে ব্যাগের ভিতরে গুছিয়ে রাখা। এছাড়াও সুবার যে সারপ্রাইজ টেস্টগুলো হয় সেই অনুযায়ী খাতাটা ভিতরে দেওয়া, পড়ানো, সব কিছু এভরিথিং আমাকেই ঠিক করে দিতে হয়। আমার মতো অন্য যারা মায়েরা রয়েছেন তাদেরকেও সেম একই কাজ করতে হয়। তো এভাবে করেই কিন্তু আমার সকালটা শুরু হয়। তো আজ হচ্ছে ওদের বাবা ওদেরকে স্কুলে নিয়ে যাবে, কারণ সেও মর্নিং ওয়াকে যাবে। তো বললাম যে ওদেরকে স্কুলে দিয়ে তারপরে তুমি মর্নিং ওয়াকে যাও। তো 15-20 দিনের মতো হয়েছে সে কিন্তু তার এই কাজটাও ছেড়ে দিয়েছে। তো এখন আমাকে ঘরে বাইরে দুই জায়গায় কিন্তু সমানভাবেই সময়টা দিতে হচ্ছে। আমি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাব, বাসায় এসে আবার বাসার কাজ করব, আবার যখন স্কুল ছুটি হবে তখনও আবার বাচ্চাদেরকে গিয়ে নিয়ে আসি। তো এতটাই দৌড়ের উপরে থাকতে হয়। তো এখন দুইটা বাচ্চার টিফিন বক্সটা আমি রেডি করে দিচ্ছি। কয়েকটা চিকেন বল ভেজে আমি বক্সে দিয়ে দিয়েছি, আর আম কেটে নিয়েছিলাম, তো সেগুলো দিয়েই ওদেরকে টিফিন দিব, আর বাকিটা বাসা থেকে দুই ভাই বোন খেয়ে যাবে। তো যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদেরকে প্রথমেই মনে করিয়ে দিচ্ছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করে নিতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আর যারা প্রতিনিয়ত এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন আপনাদেরকেও অনুরোধ করছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে। সাবস্ক্রিপশনের পরে নোটিফিকেশনে আমার চ্যানেল থেকে ব্লগগুলি পৌঁছে যাবে, আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। টিফিনটা রেডি করে দিয়ে এরপরে বাচ্চাদেরকে আরও বেশ কিছু কাজে হেল্প করে দিচ্ছি। সেটা হচ্ছে দুইটা বাচ্চা মুখে ক্রিম লাগাবে, লিপ বাম লাগাবে, এরপর তো সুভার চুল বাঁধার যে সবচেয়ে বড় পার্টটা রয়েছে সেটা করে দিচ্ছি। এখন তো মেয়েটার চুল একটু বড় হয়েছে, সেক্ষেত্রে দুই পাশে দুইটা বেনি করে দেই। তো দেখা যাচ্ছে কি ঝুঁটি করে দিলে না সেটা মুখের উপরে বারবার চলে আসে, আর ওরা তো টিফিন পিরিয়ডে বেশ দৌড়াদৌড়ি করে, তখন কিন্তু ঘেমে যেয়ে আরও বেশি বিরক্ত লাগে। তো এই কারণে যেহেতু চুলটা একটু বড় হয়েছে আমি বেশ দুইটা বেনি করে দিই। আর ছেলেটা এই যে সে কিন্তু বসে আছে মোটামুটিভাবে রেডি হয়ে, তার তো আর এত বেশি প্যারা নেই, সে জাস্ট শার্ট প্যান্ট পরে ইন করে নিলেই হয়ে গেল, মোটামুটিভাবে সে রেডি থাকে। এরপরে বাকি যতটুকু থাকে আমি বারবার মুখে কাজ করতে থাকি আর বলতে থাকি এটা করো ওটা করো, সে সেভাবে কিন্তু করে নেয়। এই তো এভাবে করেই কিন্তু আমার সকালটা দৌড়ঝাঁপের মধ্যে শুরু হয়, আর খুব বেশি ব্যস্ত থাকতে হয়, ক্যামেরা ধরার টাইমটাও থাকে না। তারপরও আজ আপনাদের মাঝে শেয়ার করলাম যে এভাবে করেই কিন্তু সকালের ব্যস্ততা থেকেই আমার দিনটা শুরু হয়। সব কিছু রেডি করে দেওয়ার পরে এখন যখন ওরা বের হবে তখনও কিন্তু জুতার যে পার্টটা থাকে জুতা পরানোর সেটাও আমি খুব পারফেক্টলি ওদেরকে হেল্প করি। ওখানে একটা টুল দিয়ে ওদেরকে বসিয়ে তারপরে জুতাটাকে পরানোর চেষ্টা করি। ওরা নিজেরাই পরে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে যে জুতার একটা অংশ যেটাকে আমরা জিহবা বলি ওটা ভিতরে থেকে যায়, তো ওটা উপরে টেনে দিলে কিন্তু জুতাটা বেশ পারফেক্টভাবে পায়ের সাথে লেগে থাকে এবং ফিটিং হয়। তো দেখেন এই অংশটুকু রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য দুইটা ভাই বোন কী পরিমাণে দুষ্টামি করে আর কি না করে তারা। অনেকেই বলে যে সুহা মেয়ে হয়ে নাকি অনেক শান্ত, না তারা দেখতে পারেন যে কতটা শান্ত আর অশান্ত আমার বাচ্চারা। তো এখন হচ্ছে যে ওদের বাবাও কেটস পরে চলে গেল, আর আমি তো এখন যে কাজটা করব ঘর সংসার গুছিয়ে নিব। কিন্তু ওই দিন আমি আর কোনো ভিডিওর যে কাজ বা ব্লগিংয়ের যে কাজ সেটা আর করতে পারিনি। সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি শুক্রবারে আমরা কোথায় গিয়েছিলাম। গত ব্লগে বলেছিলাম যে শুক্রবারেও আমরা একটু বাইরে খেতে গিয়েছিলাম, মূলত বাচ্চাদের জন্যই। ওদের বাবা বলছিল যে চলো আমরা বাইরে কোথাও থেকে খেয়ে আসি।
আমাকে জিজ্ঞাসা করা মাত্রই আমি বললাম যে মতিঝিলে খলিল হোটেলে যাব। তো যাই হোক, এখানে এসে আপনারা দেখছেন যে আমি সাদা ভাত অর্ডার করেছি, ভর্তা, ডাল, পুঁইশাক ভাজি, গরু মাংস, আর একটা আসবে বোয়াল মাছ ভুনা। আপনাদের ভাইয়া বারবার আমাকে বলছে যে তুমি এই খাবারগুলো অর্ডার করো না, এগুলো তো আমরা বাসায় খাই। তো বিশ্বাস করেন, আমার কিন্তু ওখানকার যে লেগ রোস্ট বলেন বা মাংস বলেন, গরু মাংস অর্ডার করেছি সেটা বাচ্চাদের জন্য। এখানে হাফ কেজি গরু মাংস অর্ডার করা হয়েছে। তো সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার না মাংস এখন আর খেতে ইচ্ছা করে না। আমি কিন্তু কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে গরু মাংসে আমার অনীহা লাগে না। অনীহা লাগে না ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আসলে গরু মাংসের কাছে হার মেনে যায়। যেমন আজকে যে পুঁইশাক ভাজিটা নিয়েছি না, অসম্ভব রকমের ভালো লেগেছিল। তো যাই হোক, আমরা এখানে 2:30টার দিকেই পৌঁছে গিয়েছিলাম। জুম্মার নামাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম, কিন্তু 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে হচ্ছে আমরা টেবিলে সিট পেয়েছিলাম। তো এখানে এতটা ভিড় থাকে কি বলবো, মানে মারাত্মক রকমের ভিড় থাকে। তো সেই ভিড় সামলে তারপরে হচ্ছে আমরা 3:30টার দিকে খেতে বসেছি। আর এই যে বোয়াল মাছটা নিয়ে এসেছে, প্রত্যেকটা রান্নাই ছিল চমৎকার। তো আমার কাছে ভালো লেগেছিল পুঁইশাক ভাজিটা আর হচ্ছে বোয়াল মাছ ভুনাটা। ডালটা আপনাদের ভাইয়া খায় না, তারপরেও শুধু আমি বলেছিলাম, এই কারণেই নেওয়া হয়েছিল। তো চমৎকার কিন্তু এখানকার খাবার, মতিঝিলের এই খলিল হোটেলটা। আর এরপরে তো ডেজার্ট হিসেবে আমাদের জন্য চলে এসেছে এখানে ফালুদা। তো ফালুদার গ্লাসগুলো ক্যামেরাতে আসলে ছোট মনে হলেও এটা কিন্তু বেশ বড় সাইজের গ্লাস। বাচ্চারা খেতে পারে না, আপনাদেরকে শেয়ার করছি যে অসিফ কিন্তু হাফটা খেয়েই রেখে দিয়েছিল, সুভাও। তো ওর বাবা বলছে যে ওরা দুইটা বাচ্চাই ওরা ওদের মতো করে খাক। তো আমাদের জন্য আবার মিষ্টি অর্ডার করা হয়েছিল এখানে। একটা হচ্ছে যে রসগোল্লা আর একটা হচ্ছে যে রসমালাই। তো যাই হোক, মিষ্টিটা আমি অল্প পরিমাণে খেয়েছিলাম, তো আমি বললাম যে না, আমি ফালুদা খেতে চাই। এর পরপরই কিন্তু আমার জন্য আবার ফালুদা অর্ডার করা হয়েছিল। তো এই হচ্ছে আমাদের মতিঝিলের খলিল হোটেলের খাওয়া দাওয়া, আর খাবারগুলো অসম্ভব রকমের ভালো হয়েছিল। তো যাই হোক, গত একটা ব্লগে আমি হচ্ছে আমার ইন্ট্রোর যে টোনটা সেটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম। তো ওখানে লুৎফুন নাহার আখি আইডি থেকে আপু বলেছিলেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, বেশ কয়েক বছর ধরেই আপনার ভিডিও দেখা হয়, খুব ভালো লাগে আপু আপনার ব্লগ ভিডিওগুলো দেখতে। আপু কিছু যদি মনে না করেন একটা কথা বলি, আপনার আগের ব্লগ শুরু হওয়ার মিউজিক টোনটা যেটা এতদিন রেগুলার ছিল ওইটা শুনতেই বেশি ভালো লাগতো আজকের মিউজিকের তুলনায়। ওই মিউজিকটা শুরু করলে মনে হতো আপনাদের ভিডিও শুরু হলো। অসংখ্য ধন্যবাদ আখি আপু, আপনি এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো লিখেছেন। আসলে হয় না যে ট্রেন্ড যখন শুরু হয় তখন নিজেকেও দেখি যে এটা ওটা ট্রাই করে দেখি আর কি, যে আমি পারি কিনা বা এটা হয় কিনা বা শুনতে ভালো লাগে কিনা। তো আমিও সেভাবে করেছিলাম। আসলে সত্যি কথা বলতে আপু, আমার কাছেও কিন্তু ওই টোনটা বেশি ভালো লাগে নাই। জাস্ট একটা কি বলবো, একটা ট্রায়াল হিসেবে আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করেছিলাম যে আপনারা ওটাকে পছন্দ করেন কিনা। যেহেতু আমার পছন্দের সাথে আপনাদের পছন্দ মিলে গেছে যে ভালো লাগছে না, আমারও বিশ্বাস হয় যে এটা হয়তো বা অধিকাংশ আপু আন্টিরাই বলবেন যে না, এই টোনটা ভালো লাগছে না। আমারও ভালো লাগে নাই। তো এখন থেকে আমি রেগুলার আমার আগের যে টোনটা ছিল সেটাই আমি দেওয়ার চেষ্টা করব আপু। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্টটা লেখার জন্য। তো তার পরের দিনের কাজগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো ওই দিন আমাদের আসতে আসতে আসলে বিকালের মতো হয়ে গিয়েছিল। এরপর আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমি ঘুমিয়ে গেছিলাম। আর দেখেন আমার দুইটা বাচ্চা, রাতে আমি যখন ঘুমিয়ে গেছি, দুই বাচ্চা দুই সাইডে দুইটা হাত নিয়ে তারা আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছে। এবং মেহেদিটা শুধু আমার হাতে না, মানে বেড কাভারে, তারপরে হচ্ছে টেবিলের টাওয়াল, সুভার জামা, সব কিছুতে লাগিয়েছে, এমন করেছে। আর আমি এতটাই কি বলবো, ঘুমে কাতর ছিলাম বা শরীরটা অসুস্থ ছিল, আমি কিন্তু এগুলো আর খেয়াল করতে পারিনি। মানে এতটাই বেশি বাইরে থেকে আসার পরে আমার খুব খারাপ লাগছিল। আর যেহেতু রেগুলার বাইরে যাওয়া হয় আমার, আপনাদেরকে তো বললামই যে প্রায় 15-20 দিনের মতো হয়ে গেল আমাকে আবারও কিন্তু ঘরে বাইরে রুটিনটা মেনটেন করে চলতে হচ্ছে। এই বাচ্চাদেরকে স্কুলে দেওয়া, নিয়ে আসা, এরপর সংসারের কাজ সামলানো, সব কিছু মিলিয়ে না অনেক টাইটাই শিডিউল পার করি। অনেক কষ্ট হয়ে যায়, শরীরের প্রতি অনেক বেশি ধকল আসে। মাঝে মধ্যে মনে হয় যেন একটু ঘুমাতে পারলে ভালো লাগতো, তো ঘুম তো সব সময় আসে না। তো ওই দিন যখন ঘুমিয়ে গেছি দেখি যে দুইটা বাচ্চা আমার দুই হাত নিয়ে এগুলো করেছে। তো যাই হোক, কিছু থালা বাসন ছিল সিঙ্কে, আর
লিকুইড ডিসপেন্সারে আমি লিকুইডটা রেখে দিলাম। আর এদিক থেকে আমার হেল্পিং হ্যান্ড আপা এসেছিল, ওনাকে দিয়ে কিছু ট্যাংরা মাছ আমি কাটিয়ে নিয়েছি, 1 কেজির মতো হবে। তো আজকে কিছুটা রান্না করব, এ কারণে হচ্ছে আমি মাছগুলোকে আবারও ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। যতই আপা ধুয়ে দিয়ে যাক না কেন, আমি তো আপনাদেরকে দেখালাম যে আমি লবণ দিয়ে ধুয়ে নেওয়ার পরে আবারও কতটা ময়লা পানি বের হলো। তো ফাইনালি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে এখন হচ্ছে যে আমি ভাজতে বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে একটু লবণ দিয়ে দিলে না মাছগুলো লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যদি ফ্রাই প্যানটা একদম নতুন থাকে তাহলে কিন্তু লবণ দেওয়ার দরকার হয় না, যদি এই ধরনের কোটিং ফ্রাই প্যান থাকে। আর যদি একটু পুরনো হয়ে যায়, কোটিংগুলো যদি একটু উঠতে শুরু করে বা যাই হোক কোনো সমস্যা থাকে, বা অন্য কোনো তাওয়া ফ্রাই প্যান হলে অবশ্যই কিন্তু মাছ ভাজার আগে এভাবে লবণ দিয়ে নিলে মাছ একদমই লাগে না। তো আজ যেহেতু আপা মাছ কেটে ঘর মুছে দিয়ে গেছে, সেহেতু আমি রান্নার কোনো কাজ আসলে ওনাকে দিয়ে যে কাটা বাছা করে এগিয়ে রাখবো সেটা করতে পারিনি। তো এখন এক এক করে কেটে নিচ্ছি, আমি আলু ছিলে নিচ্ছি। তো মনে হচ্ছে যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একদম হালকা মশলা দিয়ে পাতলা একটা ঝোল করব পেঁয়াজ ছাড়া। তো সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি কিছু শাপলা কেটে রেখেছিলাম, তো শাপলাটাকে আমি ভাজি করব। তো এই কাজের মাঝে কিন্তু আমার বাচ্চারা বারবার আসে, আম্মু এটা খাবো, ওইটা দাও, ওইটা দাও। আমি কিন্তু স্কুল থেকে আসার পরে কিন্তু আখ ছিল বাসায়, রাতের বেলা ছুলে রেখেছিলাম, আপনাদের ভাই আর আমি মিলে বক্সে করে আখ বের করে দিয়েছি। সুভা তো খেলোই না মিষ্টি বলে, অসিবি একটু খেয়েছে, তারপরও পুরোটা রস ভালোভাবে চিবিয়ে খেতে পারে না, মানে রসটা থেকেই যায়, এই অবস্থা করে ফেলে দেয়। আর এখন এসেছে কিন্তু এই আমরা খাবে, আমরা দিতে হবে। এভাবেই কিন্তু কাজের ফাঁকে বাচ্চাদের চাহিদা অনুযায়ী একটার পর একটা খাবার দিতে হয়। আর একজন গৃহিণীর কাজের পূর্ব প্ল্যানের মধ্যেই আর কাজের বাস্তবতার মধ্যেই কিন্তু তার সারাদিনের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। সারাদিনের কাজের পূর্ব প্ল্যান আর কর্মব্যস্ততার মাঝেও কিন্তু হুটহাট করে অনেক কাজ চলে আসে, যেগুলো একের পর এক সামলাতে হয়। এভাবেই কিন্তু আমাদের দিনগুলো পার হয়ে যায়। তো শাপলা ভাজিটা আমি উঠিয়ে দিয়েছি একসাথে করেই। আর আমার কাছে কিন্তু শাপলা ভাজিটা কিন্তু খুব ভালো লাগে। শাপলাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, এটা আমাদের শরীরের জন্যও খুব ভালো। এখন আলুগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি তরকারির জন্য। আলুগুলোকে আমি ভালো করে কেটে তারপরে ধুয়ে নিব। আমাদের মতো মেয়েরাই কিন্তু স্বামী, সন্তান, সংসার, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখার জন্য দিনরাত কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু ওই পরিবারের স্বামী বা অন্য কোনো সদস্য বুঝতে চায় যে আমাদের নিজস্ব কোনো জগৎ, জীবন বা নিজের জীবনের যত্ন আছে। সঠিক মূল্যায়নটাই কিন্তু অনেক হাজব্যান্ডই তার ওয়াইফকে দিতে চায় না। এটা কিন্তু আমাদের মেয়েদের জন্য খুব কষ্টের একটা জায়গা, যে এত কিছুর পরেও কিন্তু আমরা সঠিক মূল্যায়নটা পাই না। কড়াইতে তেল দিয়ে এখানে গোটা জিরা দিয়ে দিয়েছি, সেই সাথে একটা তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিয়েছি, আর কিছুটা কালি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন একটু আদা পেস্ট দিচ্ছি, যেহেতু মাছটা একটু ভুনা স্টাইলে পাতলা ঝোল করব। আর একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে জাস্ট একটু ভেজে নিব। পেঁয়াজ ছাড়া এই তরকারিটা খেতে কিন্তু আমার বাসায় আপনাদের ভাইয়া আর সুভা, আমার মেয়ে, অনেক বেশি পছন্দ করে। তো আদা রসুনটাকে একটু নেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়োটা দিয়েও আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি হলুদ, আর দিয়ে দেবো একটুখানি লবণ। সব মশলাগুলোকে আমি এভাবে একটু ভেজে নেওয়ার পরে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমার কাছে একবার মনে হচ্ছে যে আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে, যার কারণে আমি অর্ধেকটা দিয়েই নাড়াচাড়া করছি। ভাবছি যে বিকালবেলা বাকিটা দিয়ে বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিব, কিন্তু না, মনে হচ্ছে যে না, দিয়ে দিই, আলু তো সবাই পছন্দ করে। এই কারণে সবটুকু আলু দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে নেড়েচেড়ে এখন আমি আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। এই তো, পেঁয়াজ ছাড়া এইভাবে যদি ফোড়ন দিয়ে রান্না করা হয় না, খুব সুন্দর একটা স্মেল বের হয়, খেতেই কিন্তু খুব ভালো লাগে। তারপরে আমি আলুগুলো কষে যাওয়ার পরে কাঁচামরিচের ফালি দিলাম আর টমেটোগুলোও দিয়ে দিলাম। এটাকে একটু নেড়েচেড়ে এখন মাছ দিয়ে দিচ্ছি। এরপরে একবারেই কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চাইলে কিন্তু টমেটোটাকে কিন্তু আগেই একটু আলুর সাথে কষিয়ে নেওয়া যায়, তখন কিন্তু নরম হয়। কিন্তু আজ আমি একটু পরেই দিয়েছি, কারণ এই টমেটোটা বেশ ভালো ছিল। আর টমেটোর যে কেজি, ইদানিং তো সব কিছুর দাম আবারও বেড়েছে। মরিচের দাম হচ্ছে যে 300 টাকা কেজি, প্রচুর পরিমাণে দাম বেড়েছে। প্রত্যেকটা সবজি বলেন, যা কিছু বলেন, মানে খাওয়ার মতো নাই। এই তো, রান্না আমার প্রায় শেষের পথে।
এভাবে কিন্তু চাইলে ভুনা ভুনা করলে কিন্তু আপনাদের ভাই আর মেয়েটা পছন্দ করতো না, মানে বাপ বেটি হয়েছে একরকম, ওদেরকে ভাতটা খেতে হলে একটু ঝোল ঝোল লাগে। তো ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে তারপরে ঢেকে রাখলাম। আর এখন এই যে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে আমি নিজে খেতে বসবো। তো তরকারিটাকে আমি বাটিতে বেড়ে নিয়ে এসেছি ডাইনিং টেবিলে, আর হচ্ছে এখানে আমি শাপলাও ভাজিটা করে নিয়েছি, সেখানে একটা চামচ দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপুদের কাছে যদি ভালো লেগে যায় তো কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।